দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ এবং চিকিৎসা, এবং হচ্ছে ব্যারোরিসেপ্টর। তো ব্যারোরিসেপ্টরটা কি? ব্যারো রিসেপ্টর। এই ব্যারোরিসেপ্টরটা হচ্ছে একটা মানুষের রক্তবাহিকার একটা সেন্সরি নার্ভ এন্ডিং। এটা মূলত একটা নার্ভ এন্ডিং, ঠিক আছে? বা আমরা বলতে পারি সংবেদী সেন্সরি নার্ভ এন্ডিং, অথবা সংবেদী স্নায়ু। নার্ভ মানে স্নায়ু, এন্ডিং মানে প্রান্ত। তো যখন রক্তচাপ বেড়ে যায় কোনো কারণে, অথবা রক্তচাপ কমে যায়, তখন আমাদের নর্মালি দেখো আমাদের ব্লাড প্রেশার কয় ধরনের আমাদের? দুই ধরনের। আমাদের ব্লাড প্রেশার কয় ধরনের? দুই ধরনের। একটা হলো তোমার সিস্টোলিক চাপ, সিস্টোলিক প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে? রক্তচাপ মূলত দুই ধরনের। একটা কি? একটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার বা সিস্টোলিক চাপ। আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ বা প্রেসার। ঠিক আছে? তো সিস্টল মানে কি? সংকোচন। ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। মানুষের ক্ষেত্রে স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? 100 থেকে 140 মিলিমিটার মার্কারি। গড়ে 120। তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল বা সাধারণ সিস্টোলিক প্রেশারটা হচ্ছে 100 থেকে 140। আর ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে 80 থেকে বা 60 থেকে, আমরা বলতে পারি 60 থেকে 90। গড়ে 80 মিলিমিটার মার্কারি। তাহলে 120/80, আমরা বলি না 120/80, অথবা 100/70, এরকম বলি না রক্তচাপ? তো রক্তচাপ বা ব্লাড প্রেশার, এটা হচ্ছে তোমাদের নির্ণয় করা হয় কিভাবে? সিস্টোলিক প্রেশারটা দেখে এবং ডায়াস্টোলিক প্রেশারটা দেখে, এটা দেখে মূলত কি করা হয়? নির্ণয় করা হয়। তো গড়ে হচ্ছে 80, আর নর্মালি তোমার সাধারণ হচ্ছে রেঞ্জটা হচ্ছে 60 থেকে 90। 60 থেকে 90। তো যে যন্ত্র দিয়ে মাপা হয়, এটার নাম কি? কোন যন্ত্রের সাহায্যে এটা মাপা হয় বলতে পারবা? স্ফিগ সিগমোম্যানোমিটার। ম্যানোমিটার। এটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে কি হয়? রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপা হয়। উচ্চ রক্তচাপ মানে কি? উচ্চ রক্তচাপ, যদি ব্লাড প্রেশার 140-এর বেশি হয় অথবা 90-এর বেশি হয়, মানে সিস্টোলিকটা 140 আর ডায়াস্টোলিকটা 90, এর বেশি হইলে, এর বেশি হলে আমরা তাকে বলি কি? উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। কি বলি? হাইপার টেনশন, হাইপার টেনশন। আর নিম্ন রক্তচাপ মানে কি? এটা 100/60
অথবা 90/60 50 এরকম হইলে, মানে 100-র চেয়ে কম হবে আর কি। তাহলে 100/60-এর কম হলে আমরা এটাকে বলি নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বলি, হাইপোটেনশন, ইংলিশে বলি হাইপোটেনশন। এই হাইপোটেনশনকে বলা হয় সিনকপ। কি বলা হয়? সিনকপ। ইংলিশে আরেকটা নাম দেওয়া হয়েছে সিনকপ। ঠিক আছে। আচ্ছা, এখন উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। না, সিনকপ না মনাকল। ক ক সিনকপ। ইংলিশে আমরা লিখবো সিনকপ। আচ্ছা, তাহলে মা, কি করো? কি খাইলা? হ্যাঁ, কি খাইছো? কি খাইছো তুমি? মাংস দিয়ে পোলাও খাইছো? উম, এখন কি করো? হুম, বই পড়ছো? কোন বই পড়ছো? 1 থেকে 50 মধ্যে লিখতে পারো তুমি? আহ, হুম, কবে যাবা তোমরা? কবে যাবা? হ্যাঁ, সামনের মাসে চলে যাবা? কেন? তুমি থাকো, তোমার যাইতে হবে না। আমি আসলে পরে যাইও। কেন? তুমি তো বাবার বাজার চলে যাবা। তোমাকে যেতে দেবো না তো আমি। তুমি যাবা কোথায়? কেন? তুমি এখানে থাকো। কেন এখানে থাকলে কি সমস্যা? না, এখনো খাই নাই তো। আমি একটু পরে খাবো। আম্মা।
আচ্ছা দেখো, তাহলে কি লেখছে এখানে যে হৃদস্পন্দন যদি অস্বাভাবিক হয় তাকে বলা হয় অ্যারিথমিয়া। কি বলা হয়? অ্যারিথমিয়া। স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয় যাকে বলা হয় টাকিকার্ডিয়া। কি বলা হয়? টাকিকার্ডিয়া। 160 থেকে 200 বিট পার মিনিট, মানে 1 মিনিটে এতবার বিট হইলে। আর স্বাভাবিকের চেয়ে মন্তর হলে তাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া। কি বলা হয়? ব্রাডিকার্ডিয়া। এখন আমাদের উচ্চচাপ, উচ্চ রক্তচাপ যদি হয় তাহলে আমাদের কি কি সমস্যা হইতে পারে? আচ্ছা, উচ্চ রক্তচাপ জনিত জটিলতা। প্রথমে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ আমাদের আর ব্লাড প্রেশার যদি বেড়ে যায় আমাদের কিন্তু ব্রেইনেও এটা ইফেক্ট পড়ে। তাহলে ব্রেইনে কি হইতে পারে? স্ট্রোক হইতে পারে। কি হইতে পারে? স্ট্রোক হইতে পারে। তারপরে আর কি হইতে পারে? হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। হাইপার টেনসিভ এনসেফালোপ্যাথি। এনসেফালোপ্যাথি। আর হৃদযন্ত্রে কি হইতে পারে? হৃদযন্ত্রে, হৃদযন্ত্রে জটিলতা কি কি হইতে পারে? বলতো। 1 নম্বর হইতে পারে অ্যানজেনা পেক্টোরিস। অ্যানজেনা পেক্টোরিস। 2 নম্বর কি হইতে পারে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হার্ট অ্যাটাক। ঠিক আছে। 3 নম্বর কি হইতে পারে? আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনা। ঠিক আছে। এই তিনটাকে একসাথে বলা হয় কি? ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। এই তিনটাকে একসাথে বলা হয় কি? ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। এই তিনটা রোগকে আমরা করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে ফেলতে পারি। হুম। করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, এটা ডিটেলস বলবো একটু পরেই, মোটামুটি একটা ধারণা পাবা। হ্যাঁ। তাহলে দেখো, কি ঘুমাই গেছিলা নাকি? হুম। ঘুমাই পড়ছিলা? এখন দেখো, আমরা পড়তেছি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কমে যাওয়া। ব্লাড প্রেশার যদি বেড়ে যায় কমে যায় আমাদের কি করতে হবে বলো? 1 নাম্বার একটু খেয়াল করো, ধরো আমরা এখন ছোট মানুষ। কথা আসতেছে না, চ্যাট বক্সে লিখতে পারো। কথা আসতেছে না, কি যে বলছে। হ্যাঁ দেখো, তাহলে আমরা এখন মনে করো, ধরো যারা ছোট আছি বা বয়স 35-এর কম, তো এদের ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড প্রেশার কখন বাড়ে? যখন তুমি হঠাৎ ভয় পেয়েছো,
অথবা তোমার টেনশন হইতেছে কোনো কারণে, হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো ব্লাড প্রেশার বেড়ে গেলে আমাদের প্রথমে আমাদের যে দেহের যে বডি সিস্টেমটা, এটার সাথে সাথে কি করবে, সেটা ব্লাড প্রেশারটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবে। আমাদের বডি সিস্টেম, বডির যে মেকানিজমটা আছে, এটা সর্বপ্রথম আসবে, আসার পরে বলবে যে যেহেতু এটা কোনো রোগ না, সুতরাং তোমার ব্লাড প্রেশারটা আমরা কমাই দিব আস্তে আস্তে। তো আবার ব্লাড প্রেশার কখন কমে যায় বলো তো? যখন আমাদের অক্সিজেনের ঘাটতি হয়, তখন ব্লাড প্রেশার কমে যেতে পারে। অথবা আমাদের খাওয়া দাওয়া খুব কম হইলে, খাওয়া দাওয়া খুব কম হইলে, অথবা তোমার হচ্ছে মনে করো পুষ্টির অভাব হইলে আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে। অথবা ঘুমের ওষুধ খাইলে, এসব কারণে ব্লাড প্রেশার কমে যায়। তখন কি হয়, এটাকে বাড়াইতে হয়, এটাকে বাড়াইতে হয়। তখন বডি সিস্টেমটা কি করে, এটা ব্লাড প্রেশারটাকে আস্তে আস্তে বাড়ায় দেয়। তোমাদের এক্সট্রা কোনো ওষুধ খাওয়া লাগবে না, আমাদের এক্সট্রা কোনো ওষুধ খাওয়া লাগবে না। কারণ আমাদের ব্লাড প্রেশার কমে যাওয়া, বেড়ে যাওয়া, এটা কোনো রোগ না। কখন রোগ হয়, যখন তোমার কি জমে, আমাদের যে আর্টারি গুলা আছে, করোনারি আর্টারি গুলা, মানে ধমনী গুলা, ধমনীর মাঝে মাঝে ফ্যাট জমে, কোলেস্টেরল জমে। তখন কি হয়, হৃৎপিণ্ড ঠিক মতো ব্লাড প্রেশার, ব্লাড গুলো কি করতে পারে না, সাপ্লাই করতে পারে না, অর্থাৎ সারা দেহে ব্লাড ঠিক মতো পৌঁছাইতে পারে না। কারণ আর্টারি গুলা, ধমনী গুলা কি হয়ে গেছে, ওই তোমার কোলেস্টেরল জমতে জমতে, প্লাক জমতে জমতে, সেইটা প্লাক জমতে জমতে সেটা মনে করো আস্তে আস্তে তোমার ইয়ে ন্যারো হয়ে গেছে। আগে ছিল একটু পুরু ছিল, এটা এখন আবার ন্যারো হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ সরু হয়ে গেছে, যার কারণে জায়গাটা কম পাইতেছে, অক্সিজেন, ব্লাড এগুলো যাওয়ার জায়গাটা কম পাইতেছে, হ্যাঁ। তো যার কারণে তোমার কি হয়, তোমার বুকে ব্যথা হবে। হ্যাঁ, কি হয়, বুকে ব্যথা হবে। তো এই বুকে যে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এটাকে বলে অ্যানজাইনা। কেন ব্যথা হচ্ছে? কারণ ব্লাড ঠিক মতো পাম্প করতে পারতেছে না, ব্লাড ঠিক মতো পাম্প করতে পারতেছে না, ব্লাড ঠিক মতো যাওয়া আসা করতে পারতেছে না, অক্সিজেন পাচ্ছে না। তখন আমাদের কি করতে হয়, বিভিন্ন ধরনের ওষুধ খাইতে হয়, যেগুলো আমাদের হার্ট অ্যাটাক অথবা অ্যানজাইনার সাথে জড়িত আছে, সেই সব ওষুধ খাইতে হয় প্রতিনিয়ত। কোলেস্টেরল কমানোর জন্য খেতে হয়, ঘুমের জন্য খেতে হয়, ব্যথা কমানোর জন্য খেতে হয়। ওষুধগুলো খেয়ে খেয়ে আমাদের স্টেবল থাকতে হয়। কিন্তু নর্মালি যে বডি প্রসেস, বডি চেষ্টা করে যে আমি এটাকে নর্মালি হচ্ছে ফাংশনের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কমাবো, বাড়াবো। কিন্তু যখন এটা রোগ হয়ে যায়, তখন কিন্তু সেটা আর বডি সিস্টেম করতে পারে না, তখন আমাদের ওষুধের সহায়তা নিতে হয়, মেডিসিন নিতে হয়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমাদের এই যে ব্লাড প্রেশারটাকে কমাবে, বাড়াবে কে করবে? ব্যারো রিসেপ্টর করবে। কে করবে? ব্যারো রিসেপ্টর। তিনি মূলত হচ্ছে আমাদের আহ ব্লাড প্রেশারটাকে কমানো, বাড়ানোর কাজ করবে। তো ব্যারো রিসেপ্টরটা দুই প্রকার, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। এটা কই কই থাকে? এটা থাকে হচ্ছে আমাদের ঘাড় আছে না, ঘাড়ের দিকে, ঘাড়ের দিকে যে ধমনীটা আছে তার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী অথবা ক্যারোটিড আর্টারি। কি আছে? ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ধমনী। ঠিক আছে। এই ক্যারোটিড আর্টারির মধ্যে কি থাকে, একটা সাইনাস থাকে, তার নাম হচ্ছে ক্যারোটিড সাইনাস। কি থাকে? ক্যারোটিড সাইনাস থাকে। তো এই ক্যারোটিড সাইনাসে তোমার কি থাকে, উচ্চচাপ বায়োরিসেপ্টরটা অবস্থিত থাকে। ঠিক আছে। তো এই ক্যারোটিড সাইনাসের মধ্যে আমাদের ক্যারোটিড এবং অ্যাওর্টিক দুইটা কি থাকে, ব্যারোরিসেপ্টর থাকে। ঠিক আছে। তাহলে ব্যারোরিসেপ্টরটা আমরা বুঝলাম যে এটা কই থাকে বলতো, ক্যারোটিড ধমনীর, আমাদের ঘাড়ের দিকে ক্যারোটিড
ধমনীর ক্যারোটিড সাইনাসে কি কি থাকে? ক্যারোটিড ও অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর, ক্যারোটিড ও অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, তাহলে ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে ক্যারোটিড এবং অ্যাওর্টিক কি থাকে? ব্যারো রিসেপ্টর থাকে। তো যখন রক্তচাপটা বেড়ে যায় তখন এটাকে কমাইতে হবে, তাই না? অবশ্যই কমাইতে হবে। তখন আমাদের মস্তিষ্কে 12টা কি আছে জানো? ক্রেনিয়াল নার্ভ আছে, ক্রেনিয়াল নার্ভ। 12 জোড়া কি আছে? করটিক স্নায়ু আছে। তার মধ্যে 9 নাম্বার এবং 10 নাম্বার স্নায়ুর নামটা কি? 9 নাম্বারটার নাম হচ্ছে গ্লসোফারেঞ্জিয়াল, 10 নাম্বারটা হচ্ছে ভ্যাগাস। তখন ক্যারোটিড ব্যারোরিসেপ্টর থেকে সংকেতটা যায় হচ্ছে গ্লসোফারেঞ্জিয়ালে। কোথায় যায়? গ্লসোফারেঞ্জিয়াল স্নায়ুতে, গ্লসোফারেঞ্জিয়াল স্নায়ুতে, 9 নাম্বার নার্ভ। আর অ্যাওর্টিক থেকে যায় ভ্যাগাস স্নায়ুতে। কোথায় চলে যায়? ভ্যাগাস স্নায়ুতে। তখন এখানে যখন সংকেতটা যায় তারা সংকেতটাকে নিয়ে কোথায় যায়? চলে যায় বলতো মেডুলা অবলাঙ্গাটায়। কোথায় চলে যায়? মেডুলা অবলাঙ্গাটায়। মেডুলা অবলাঙ্গাটা কই থাকে বলতো? আমাদের মস্তিষ্কের পেছনের দিকে থাকে, মাথার পেছনের দিকে মেডুলা অবলাঙ্গাটা থাকে। তো মেডুলা অবলাঙ্গাটার কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এবং শোষণ নিয়ন্ত্রণ করবে। আমাদের এই মেডুলা অবলাঙ্গাটাকে বলা হয় হচ্ছে শোষণ কেন্দ্র এবং রক্তচাপ কেন্দ্র বলা হয়। মনে থাকবে, মেডুলা অবলাঙ্গাটা কই থাকে? মস্তিষ্কের পেছনের দিকে থাকে। তাহলে এই উচ্চচাপ বায়োরিসেপ্টরটা কি করে আমাদের? কোথায় থাকে? ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে। তো রক্তচাপ যখন বেড়ে যাবে তখন এই ক্যারোটিড এবং অ্যাওর্টিক বায়োরিসেপ্টর এটা কই থাকবে? এখানে থাকবে। ক্যারোটিড থেকে সংকেতটা যাবে হচ্ছে গ্লসোফারেঞ্জিয়ালে, আর অ্যাওর্টিক থেকে যাবে হচ্ছে ভ্যাগাসে। সংকেতটা কোথায় চলে যাবে? ভ্যাগাসে। এই দুইজন পরে নিয়ে যাবে কোথায় সংকেতটা? মিডুলা অবলাঙ্গাটায়। নিয়ে যাওয়ার পরে রক্তচাপটা আস্তে আস্তে কি করবে? স্বাভাবিক হওয়া শুরু করবে। এটা হলো নর্মাল বডি প্রসেস। ধরো আমাদের, ধরো পরীক্ষার টেনশনে আমাদের রক্তচাপ বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, অথবা পরীক্ষা কালকে, আজকে আবার মানে সকালবেলা খুব ভয় লাগতেছে, অথবা তুমি কোনো কিছু দেখে ভয় পেয়েছো, তোমার ব্লাড প্রেশার খুব বেড়ে যাচ্ছে। এই ব্লাড প্রেশার কিন্তু এটা কোনো রোগ না, এটা কিন্তু কোনো রোগ না, এটা কিন্তু নর্মাল। এটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের হবে, স্বাভাবিক। এইটাকে তারা কমাবে, এইটাকে তারা কমাবে। হ্যাঁ, এটা কোনো রোগ না। হ্যাঁ, রোগ হইলে কিন্তু আর এটা কাজ করলে তেমন একটা হবে না সুবিধা, তখন মেডিসিন নিতে হবে। আর এটা তো নর্মাল বডি প্রসেস আমাদের ক্ষেত্রে। যাদের কোনো রোগ নাই, হার্টের কোনো রোগ নাই, তাদের ক্ষেত্রে এটা সহজেই কাজ করে। দেখা যায় যে ভয় পাওয়ার সাথে সাথে তো আর তোমার রক্তচাপ, ব্লাড প্রেশারটা স্বাভাবিক হয় না। 10 মিনিট 15 মিনিট লাগে, তাই না? এটা কিন্তু লাগে। এই টাইমের মধ্যে তারা এই কাজটা করে। তো এটা গেল উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। এবার আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কি? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর তার মানে রক্তচাপ, ব্লাড প্রেশার কি হয়ে গেছে? কমে গেছে, এটাকে বাড়াইতে হবে। কি করতে হবে? বাড়াইতে হবে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে বলা হয় কি জানো? আয়তন ব্যারোরিসেপ্টর। কি বলা হয়? আয়তন ব্যারো রিসেপ্টর। মনে থাকবে, আয়তন ব্যারো রিসেপ্টর। এটা কই কই থাকে জানতে হবে। থাকে হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা মানে কি? ওই যে তোমার সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা আছে না? এগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা বা সিস্টেমিক ভেইন। সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। তারপর পালমোনারি রক্তবাহিকা, পালমোনারি রক্তবাহিকা। আর কই? ডানেট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে। ডানেট্রিয়াম, ডানেট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে। এখানে তোমার কি থাকে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো থাকে। তখন তারা কি করে জানো? এই সংকেতটা যখন রক্তচাপ দেখতেছে কমে গেছে,
তখন তারা সংকেত পাঠায় দেয় হাইপোথ্যালামাসে। কোথায় পাঠায় দেয় সংকেতটা? হাইপোথ্যালামাসে। সংকেত তারা পাঠায় দেয় হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে। এই হাইপোথ্যালামাসে যখন সংকেতটা চলে যায় এখান থেকে, তখন এই হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন বের হয়। তার মধ্যে আমরা নাম জানবো যে ভ্যাসোপ্রেসিন। নামটা কি? হরমোনটার নাম কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন বা এডিএস। এডিএস মানে এইটার অপর নাম হচ্ছে এডিএস, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে কি? এডিএস, অ্যান্টি ডাইউরেটিক ইউরেটিক হরমোন। তাহলে এই হরমোনটা তখন কি করে? আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে জানো? এই হরমোনটা কাজ করে বৃক্কে। তখন বৃক্কের বৃক্কের কি করে জানো? বৃক্কের পানির পানির পুনঃশোষণ বাড়ায় দেয়। পানির পুনঃশোষণটা কি করে? বাড়ায় দেয়। আর বাড়া দেওয়ার সাথে সাথে কি হয়? রক্তচাপটা আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করে। তাহলে এই ভ্যাসোপ্রেসিন হচ্ছে বৃক্কের মধ্যে কাজ করে। বৃক্কের পানি পুনঃশোষণটা তারা বাড়ায় দেয়। আর পানি পুনঃশোষণটা বাড়ায় দিলে কি হয় বলতো? বিভিন্ন আয়ন বৃদ্ধি পায়। পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো আস্তে আস্তে কি হয়? শোষণটা বৃদ্ধি পায়, যার কারণে ব্লাড প্রেশারও আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা গেল একটা প্রসেস, যে আহ আয়তন বায়োরিসেপ্টরের কাজ একটা গেল। আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলতো? এটা দেখি আর একটু, আরেকটা কি কাজ করে। তখন তারা আরেকটা কাজ করে। তারা বৃক্ক থেকে বৃক্ক থেকে একটা হরমোন বের করে। তার নাম রেনিন হরমোন। কি করে? রেনিন হরমোন নিঃসরণকে বাড়ায় দেয়। এই রেনিন হরমোনের কাজ কি? রেনিনটা হরমোন কি করে জানো? অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে। এনজিও অ্যানজিওটেনসিনোজেন অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে। অ্যানজিওটেনসিনোজেন এই হরমোনটাকে সক্রিয় করে। এটা এটা কিন্তু নিষ্ক্রিয় আছে। এটা কিন্তু নিষ্ক্রিয়। এটা কি? নিষ্ক্রিয়। এটাকে এখন সক্রিয় করবে। সক্রিয় করে তৈরি করবে হচ্ছে অ্যানজিওটেনসিন। কি তৈরি করবে? অ্যানজিওটেনসিন তৈরি করবে। অ্যানজিওটেনসিন তৈরি করবে। তখন এই অ্যানজিওটেনসিন চলে যাবে ফুসফুসে। কই চলে যাবে? ফুসফুসে। ফুসফুসে যাবে। যাওয়ার পরে কি হবে? অ্যানজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টু হবে। অ্যানজিওটেনসিন ওয়ান থেকে হবে হচ্ছে অ্যানজিওটেনসিন টু। অ্যানজিওটেনসিন টেনসিন টু। তখন আস্তে আস্তে কি হয়? ব্লাড প্রেশারটা বাড়তে থাকবে। তার মানে রেনিন হরমোন কি করে বলতো? আলটিমেটলি কি করে? অ্যানজিওটেনসিন টু বানায়। এইটা হচ্ছে রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট। রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট। রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট হিসেবে কাজ করে। প্রধান এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? বুঝো নাই? হ্যাঁ, প্রধান এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের এখন শুধু বাকি আছে রোগের নামগুলো। রোগ কি কি হয় এবং কি কি প্রতিকার করতে পারি, আমরা কি কি অপারেশন করতে পারি। হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। তাহলে আমাদের হৃৎপিণ্ড নিয়ে অনেক কথাবার্তা শেষ, মানে ডিটেলস করানো শেষ। এখন শুধু রোগগুলো বাকি আছে। রোগগুলো বলে দিব, কিভাবে পড়বা। হ্যাঁ, এগুলো একটু দেখবা। দেখো,
হৃদরোগের বিভিন্ন অবস্থা। হৃদরোগের বিভিন্ন অবস্থা। কি কি অবস্থা আছে? মূলত হৃৎপিণ্ড এবং রক্তনালীর যে রোগগুলো আছে এদেরকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। কি বলা হয়? কার্ডিওভাস্কুলার রোগ বলা হয়, মানে হৃদরোগ বলা হয় কার্ডিও ভাস্কুলার। ভাস্কুলার মানে কি? কার্ডিও মানে হচ্ছে কি হৃৎপিণ্ড, ভাস্কুলার মানে হচ্ছে রক্তনালী। অর্থাৎ রক্তনালী এবং হৃৎপিণ্ডের মধ্যে যে রোগগুলো হবে তাকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। তাহলে কি কি রোগ হতে পারে? যেমন করোনারি হৃদরোগ, অর্থাৎ এটাকে বলা হয় ইসকেমিয়া। কি বলা হয়? ইসকেমিয়া বলা হয়। ইসকেমিয়া বলা হয়। ঠিক আছে, 2 নাম্বার কি হতে পারে? কার্ডিওমেগালি। কি হতে পারে? কার্ডিওমেগালি, অর্থাৎ মেগালি মানে বড় হয়ে যাওয়া, কার্ডিও মানে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। তারপর কি হইতে পারে? কার্ডিও মায়োপ্যাথি হইতে পারে। কার্ডিও মায়োপ্যাথি। কার্ডিও মায়োপ্যাথি হতে পারে। ঠিক আছে। তারপরে কি হইতে পারে? রিউমেটিক হৃদরোগ। রিউমেটিক হৃদরোগ হইতে পারে। রিউমেটিক হৃদরোগ, এটা হইতে পারে। হুম। আচ্ছা, এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, তার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়াটার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এটার কারণে কি হইতে পারে? এই রোগটা হইতে পারে রিউমেটিক, রিউমেটিক হৃদরোগ। মনে থাকবে। এছাড়া কি হইতে পারে? পেরিকার্ডাইটিস। কি হইতে পারে? 5 নাম্বার কি হইতে পারে? পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস মানে কি জানো? হৃৎপিণ্ডের যে পেরিকার্ডিয়ামটা আছে না, এই পেরিকার্ডিয়ামে যদি তোমার কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন তোমার কি হয়? পেরিকার্ডিয়ামে ব্যথা হবে, ওই আবরণটার মধ্যে ব্যথা সৃষ্টি হবে। এটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। কি বলা হয়? পেরিকার্ডাইটিস। ওকে। তাহলে পেরিকার্ডাইটিসটা মূলত হৃৎপিণ্ডের যে ঝিল্লিটা আছে, আবরণটা আছে সেইটা। আচ্ছা, আরেকটা হলো বাত জ্বর। বাত জ্বর কি হয় জানো? বাত জ্বর হইলে, 6 নাম্বার বাত জ্বর। ওই যে বাইকাসপিড কপাটিকা মনে আছে? বাইকাসপিড কপাটিকা কথা, ওইটার অপর নাম কি ছিল? মাইট্রাল কপাটিকা। তো বাত জ্বরে হচ্ছে মাইট্রাল কপাটিকাটা ক্ষতিগ্রস্ত হয় বেশি। মাইট্রাল কপাটিকা কি হয়? বেশি ক্ষতি হয়। ঠিক আছে। আচ্ছা, এটা পড়বা। এখন আমরা চলে যাব হচ্ছে তোমার অ্যানজাইনা বা বুকে ব্যথা। বুকে ব্যথা। তাহলে অ্যানজাইনা কেন হয়? এটা মূলত হার্ট অ্যাটাকের একটা পূর্ব, মানে সংকেত বলা যেতে পারে। তো অ্যানজাইনা বা বুকে ব্যথা যখন আমাদের অনেক বেশি ব্যায়াম অথবা শারীরিক কাজ করা হয় বা মানসিক চাপ থাকে, মেন্টাল প্রেশার থাকে, অতিরিক্ত খাওয়া দাওয়া হয়, তেল জাতীয় খাবার, কোলেস্টেরল জাতীয় খাবার, তারপরে শীতকাল, এইসব সময়ে কি হয় বলতো? বুকে ব্যথাটা হইতে পারে। মূলত বুকে ব্যথাটা 5 থেকে 30 মিনিট কি হয়? স্থায়ী হয়। 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। ঠিক আছে। বুকে ব্যথা বা অ্যানজাইনা। বুকে ব্যথা বা অ্যানজাইনা, এটা মূলত হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়। তো বুকে ব্যথা হলে কি হয় জানো? আসলে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অক্সিজেনের অভাব। কিসের অভাব? অক্সিজেনের অভাব। তখন কোষগুলো, আমাদের যে হৃদপেশিগুলো আছে, হৃদপেশিগুলো কি করে না বলতো? সঠিক পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে না। তো তখন তারা কি করে? অবাত শোষণ করে। কি করে? অবাত শোষণ, মানে অ্যানারোবিক। আর শোষণ 2 প্রকার না, সবাত এবং অবাত। তখন তারা অবাত শোষণ প্রক্রিয়ায় সেখানে কি তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তৈরি করার পরে এগুলো জমা হওয়া শুরু করে। জমা হইলে কি হবে? আমাদের যে আর্টারি গুলো আছে,
হ্যাঁ, করোনারি আর্টারি গুলো আছে, সেগুলো কি আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে না? খাটো হয়ে যাবে না, মানে সরু হয়ে যাবে না? আগে যে জায়গাটা পাইতো সেই জায়গা কি এখন পাবে রক্ত চলাচলের জন্য? পাবে না। তখন এইটা আস্তে আস্তে জমতে জমতে প্লাক তৈরি হবে একটা। তখন ব্যথা শুরু হবে, কারণ অক্সিজেনের অভাব হয়ে গেছে। অক্সিজেনের অভাব হয়েছে, তাহলে অ্যানজাইনার ব্যথাটা 5 থেকে 30 মিনিট কি হয়, স্থায়ী হয়। হ্যাঁ। তো অ্যানজাইনার ব্যথাটা কোথায় কোথায় হইতে পারে? এটা হইতে পারে স্টারনামের পেছনে, মানে বুকের পেছনে হইতে পারে, গলায় যেতে পারে, গলা, কাঁধ, চোয়াল, তারপর বাহু, পিঠ, তারপর তোমার বাম হাত, ডান হাত, এসব জায়গাও যাইতে পারে, বুঝছো? তখন কি হয়, জ্বালা পোড়া হয়, বুকে জ্বালা পোড়া হবে, চাপ দিবে। তারপর তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া ঘন ঘন হবে। হ্যাঁ। তখন দমটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। হাঁপানো হাঁপানো যেমন বলে, হাঁপায় গেলে যেমন দেখা যায় তেমন তেমন হবে। একটা একটা অ্যানজাইনার পেশেন্ট, একটা বুকে ব্যথার পেশেন্ট যারা সিরিয়াস পেশেন্ট, একটা হাতি পাড়া দিলে যেমন লাগে বুকের মধ্যে, শিখতে এরকম একটা ব্যথা হয়। বুঝছো, একটা হাতি মনে হয় পাড়া দিছে এরকম লাগে। এরকম তখন অনেক কাতরায়, এই জন্য কাতরায় এত বেশি, মানে খুব ধরফর করে বুকটা। আর চাপ দেয়, এমন জোরে চাপ দেয় বুকটা, এই বুকের ব্যথাতে কোথায় কোথায় চলে যায় বুকের ব্যথা, গলা, দাঁত, ডান হাত, কাঁধ, চোয়াল, পিঠ, এইসব জায়গায় চলে যায় এই ব্যথাটা। বুঝতে পারছো? তো মাথায় তখন কি হয়, তখন মাথাটা ঝিমঝিম করে, ঘাম হয়, অনেক শরীরটা মানে মানে কেমন লাগে একটু, অনেক খারাপ একটা সিচুয়েশন অ্যানজেনার। ঠিক আছে? তো এটা 3 ধরনের হইতে পারে। কয় ধরনের হইতে পারে? 3 ধরনের। একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, স্টেবল বা সুস্থিত, সুস্থিত অ্যানজাইনা। 2 নাম্বারটা হচ্ছে তোমার আনস্টেবল, আনস্টেবল বা অস্থির অ্যানজাইনা, অস্থির, অস্থির অ্যানজাইনা। মূলত হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হচ্ছে এটা, হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ অস্থির অ্যানজাইনা, হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। 3 নাম্বার কি? প্রিন্স মেটাল, প্রিন্স মেটাল, প্রিন্স মেটাল অ্যানজাইনা, প্রিন্স মেটাল অ্যানজাইনা। তাহলে স্টেবল, আনস্টেবল এবং প্রিন্স মেটাল অ্যানজাইনা। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে একটু পড়ি। হার্ট অ্যাটাক কেন হয় বলতো? একই কারণে হয়, যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করতে পারে না, তখন কার্ডিয়াক যে মাসেল গুলো আছে, কার্ডিয়াক পেশিগুলো, এগুলো মরে যাইতে থাকে, মানে মারা যায়, পেশিগুলো মারা যায় একটা একটা করে। তখন কি হয়, হঠাৎ করে হার্ট ব্লক হয়ে যায়। তখন কি হয়, এটাকে হার্ট অ্যাটাক বলি আমরা। বুঝতে পারছো? মূলত 5টা কারণে হইতে পারে। প্রধান কারণ 5টা হার্ট অ্যাটাকের। প্রধান কারণ কয়টা? 5টা। এগুলো রিডিং পড়বা, বইয়ে সুন্দর মতো সব লেখা আছে, এগুলো বোঝার কিছু নাই। জাস্ট আমি বেসিক জিনিস বলে দিব। 5টা কারণ, প্রধান কারণ কয়টা? 5টা প্রধান কারণ। 1 নম্বর হতে পারে ধূমপান, অ্যালকোহল, এইসব, ধূমপান করা, অ্যালকোহল সেবন করা, এটা একটা কারণ। 2 নম্বর কারণ কি? হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, যাদের প্রেশার বেশি, যাদের টেনশন বেশি, তারা হচ্ছে তোমার এই রোগে আক্রান্ত হইতে পারে। ডায়াবেটিস একটা কারণ, ডায়াবেটিস, ডায়াবেটিসের পেশেন্ট। তারপর রক্তে যদি তোমার, ব্লাডে যদি তোমার ফ্যাট বেশি থাকে, ফ্যাট মানে কি, কোলেস্টেরল বেশি থাকে, এটার কারণে হইতে পারে। হ্যাঁ, এসব কারণে হইতে পারে। আর যদি তোমার ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি বলতে কি, পরিবারগত ভাবে জিনগত একটা সমস্যা আছে এটা, যে জিনগত ভাবে তোমার পরিবারের বেশিরভাগ মানুষ হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে, অথবা হার্ট অ্যাটাক ছিল, তোমারও এটা হইতে পারে। হুম। এটা পারিবারিক ভাবে হইতে পারে। তো দেখা গেছে যে তোমার এটা মূলত রাত্রেবেলা, শেষ রাতে, ফজরের আগে, মনে কর 2টা 3টার দিকে এরকম সময় হার্ট অ্যাটাকটা হয়, অথবা সকাল 9টার আগে হয়। হ্যাঁ, ভোরবেলা হয় অথবা শেষ রাতে হয়, এরকম সময় হয় এই হার্ট অ্যাটাকটা। তো 5টা কারণ হচ্ছে লেখা আছে, 5টা প্রধান কারণ। এটা ধূমপান, হাইপারটেনশন, ডায়াবেটিস, রক্তে যদি তোমার কোলেস্টেরল বেড়ে যায়, এবং ফ্যামিলি, যদি ফ্যামিলিগত সমস্যা থাকে তাহলে। আর কখন বেশি হয়? শেষ রাতে, শেষ রাতে,
ও সকাল 9টার পূর্বে, সকাল 9টার পূর্বে এটা হইতে পারে। হ্যাঁ, সবচেয়ে বেশি। তো লক্ষণ কি কি? লক্ষণ হচ্ছে বুকে অস্বস্তি হবে, প্রচন্ড অস্বস্তি হবে। হ্যাঁ, প্রচন্ড অস্বস্তি, মানে এটা বলার বাইরে, এটা কি যার হয়েছে সে বুঝতে পারবে। অসহ্য চাপ লাগবে। হ্যাঁ, ব্যথা হবে। এই ব্যথাটা কোথায় চলে যাবে? চলে যাবে বাহুতে, মানে হাতে। হাতের মধ্যে চলে যাবে, পিঠের মধ্যে চলে যাবে, গলার মধ্যে চলে যাবে, চোয়ালে। হ্যাঁ, তখন ঘন ঘন কি নিবে? শ্বাস প্রশ্বাস নিবে। বমি বমি ভাব হবে, বমি করবে। হ্যাঁ, বমি করে দিবে। যদি হার্টের একটা বেশি হয়, বমি করে দিবে। ঠিক আছে? তো হার্ট অ্যাটাক হলে কি করা হইতে পারে? এনজিওপ্লাস্টি করা যেতে পারে। রোগ মানে প্রথম যে কাজটা কি করা যেতে পারে? এনজিওপ্লাস্টি। এটা সম্পর্কে একটু পড়বো একটু পরে। এনজিওপ্লাস্টি করা যেতে পারে। এনজিওপ্লাস্টি। তো প্রতিকার কি কি আছে? প্রতিকার আছে হচ্ছে তোমার খাবার দাবার ঠিক রাখতে হবে। কোলেস্ট্রল জাতীয় খাবার খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না। প্রতিকারগুলো পড়বা। হুম। আচ্ছা, আরেকটা কি করা যেতে পারে এনজিওপ্লাস্টির সাথে? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। এগুলো আমরা একটু পরে পড়বো কি কি এটা। দেখো, এটা গেলো তোমার কি হার্ট অ্যাটাক। আর স্ট্রোক কেন হয়? স্ট্রোক কিন্তু মাথায় হয়। হ্যাঁ, স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্কে। যখন তোমার মস্তিষ্কে যে রক্ত সরবরাহ করে। স্ট্রোকটা কেন হয় বলো তো? মস্তিষ্কে রক্ত সরবরাহ করে কারা? ক্যারোটিড আর্টারি। কে? ক্যারোটিড আর্টারি। আর হৃৎপিণ্ডে করে কে? হৃৎপিণ্ডে করে করোনারি আর্টারি। হৃৎপিণ্ডে যে রক্ত সরবরাহ করে তার নাম কি? করোনারি আর্টারি। আর মাথায় যে করে তার নাম কি? ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড ধমনী। ঠিক আছে? তাহলে মস্তিষ্কে রক্ত সংবহনকারী ধমনী, মানে ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড আর্টারি। এটা যদি তোমার ব্লক হয়ে যায়, কি হয়ে যায়? ব্লকেজ হয়ে গেলে তখন কি হয়? স্ট্রোক হয়। কি হয়? স্ট্রোক হয়। ঠিক আছে? তাহলে এটার কারণে কিন্তু একই। হাইপারটেনশন, মদ্যপান, ধূমপান, ডায়াবেটিস, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া, কোলেস্ট্রল জাতীয় খাবার খাওয়া, এগুলোই কারণ। একই কারণ, কারণ একই। বাট মনে রাখতে হবে, হার্ট অ্যাটাক হয় হার্টে, স্ট্রোক হয় মস্তিষ্কে। কোথায় হয়? মস্তিষ্কে। দুইটা কিন্তু আলাদা। ধমনীটাও কিন্তু আলাদা। এটা ক্যারোটিড ধমনী। আর হার্ট অ্যাটাকে হচ্ছে করোনারি ধমনী, করোনারি, করোনারি আর্টারি। বুঝতে পারছো? এবার আসলে হার্ট ফেলর। হার্ট ফেলর কি? হার্ট ফেল করবে, তাই না? হার্ট ফেলর। হার্ট ফেলর অর্থাৎ এখানে মূলত কি হইতে পারে? অ্যাথেরো স্ক্লেরোসিস হইতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি জানো? অ্যাথেরোস্ক্লেরোসিস। আমাদের করোনারি ধমনীটা আছে না? এই করোনারি ধমনীতে কোলেস্টেরল জমতে জমতে কি হয়ে যায় এটা? বিভিন্ন আকৃতির প্লাক সৃষ্টি করে। কি তৈরি করে? বিভিন্ন আকৃতির প্লাক সৃষ্টি করে। এটা করা হয় হচ্ছে কি? করোনারি অ্যাথেরোমা। তো করোনারি অ্যাথেরোমা, করোনারি অ্যাথেরোমা, এটা কেন হয়? অ্যাথেরোমা, অ্যাথেরো, অ্যাথেরো স্ক্লেরোসিস। এটা মূলত হয় হচ্ছে চর্বি জাতীয় বা কোলেস্টেরল জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো যখন করোনারি আর্টারিতে জমে জমে প্লাক সৃষ্টি করে, বিভিন্ন আকৃতির প্লাক সৃষ্টি করে, তখন ধমনীটা রুদ্ধ হয়ে যায়, সরু হয়ে যায়। তাকে বলা হয় তোমার কি? করোনারি অ্যাথেরোমা, অ্যাথেরো স্ক্লেরোসিস। মনে থাকবে? আচ্ছা, এটা বইয়ে সুন্দর মতো লেখা আছে, রিডিং করবা। এবার আসা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর কেন হতে পারে? কারণ হৃৎপিণ্ডটা কি করতে পারতেছে না, দেহের প্রয়োজন অনুযায়ী কি করে না, রক্তগুলো সরবরাহ করতে পারতেছে না। কারণ কি হয়েছে? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে। তখন কি হয়? হার্ট ফেলার হইতে পারে। এটার কারণ কি? একই কারণ। হার্ট ডিজিজ, স্থূলতা মানে ভারী হয়ে গেলে, অনেক অনেক ওজন হয়ে গেলে বেশি, হাইপারটেনশন, ধূমপান, মদ্যপান, এগুলোই কারণ। হ্যাঁ, বুঝতে পারছো? তো আমরা কি কি ওষুধ খাইতে পারি এখানে? ওষুধ কি কি খাইতে পারি? হার্ট ফেলার হলে কি কি ওষুধ খাওয়া যেতে পারে?
হার্ট ফেলোরে মানুষ কি কি ওষুধ খায়? এগুলো তোমার জেনে কোনো লাভ নেই আসলে। হ্যাঁ, ডায়াবেটিক্স যে ওষুধগুলো আছে, ডাইউরেটিক্স ওষুধগুলো, হ্যাঁ ড্রাগস। অ্যাসপিরিন খাইলে, অ্যাসপিরিন খাওয়া যেতে পারে, অ্যাসপিরিন। মরফিন, মরফিন, ঠিক আছে। নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। দেখো, তারপর দেখবা কোলেস্টেরল কমানোর জন্য একটা ওষুধ দেওয়া হয়, অনেকে বাসায় দেখবা আছে। হ্যাঁ, রোসুভাস্টাটিন। হ্যাঁ, রসুভা, রসুভাস্টাটিন। হ্যাঁ, ঘুমের জন্য কি খায়? লেপটিক 0.5, এগুলো খায়, যেগুলো বেনজোডায়াজেপিনস। হ্যাঁ, বিটা ব্লকার্স খাইতে পারে, বিটা ব্লকার্স, এই ওষুধগুলো খায়। হ্যাঁ, এগুলোর ওষুধ খাইলে মোটামুটি আস্তে আস্তে ঠিক হইতে পারে। এখন আসো চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা। চিকিৎসাটা একটু দেখি। আমরা যে হৃদরোগটা হচ্ছে নির্ণয় করতে হবে, ফার্স্টে প্রথমে আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, চিকিৎসা নিতে হবে। তার জন্য আমরা কি করব? রোগটা নির্ণয় করব। তাহলে মনে রাখবা, এক্স রে, বুকের এক্স রে দ্বারা আমরা কি দেখি বলো তো? এক্স রে দ্বারা দেখি হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা, হৃৎপিণ্ডের অবস্থা দেখি এক্স রে দ্বারা। বুঝতে পারছো? ইটিটি মানে কি? ইটিটি মানে হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। একটা রানিং মেশিনে তোমাকে দিয়ে দেওয়া হবে, এখানে কিছুক্ষণ হাঁটতে হয়, একটু দৌড়াইতে হয়, তখন তোমার হৃৎপিণ্ডের অবস্থা দেখায়। এখান থেকেও কি করা হয়? হৃৎপিণ্ডের অবস্থাটা দেখে যে এসে কতটুকুর মধ্যে ক্লান্ত হয়ে যায়, তার হৃৎপিণ্ডের ক্ষমতা কতটুকু, এটা তখন সেটা এখান থেকে এই টেস্ট থেকে বোঝা যায় যে হৃৎপিণ্ডটা আসলে কন্ডিশনটা কি, খুবই খারাপ নাকি একদমই ভালো নাকি মাঝামাঝি ভালো, এটা বোঝা যায় কিছুটা। তারপরে তোমার ইসিজি, ইসিজি মানে কি? ইলেকট্রো ইলেকট্রো কার্ডিওগ্রাম। এটা দ্বারা কি করা হয় বলো তো? করোনারি হৃদরোগ, করোনারি হৃদরোগের প্রাথমিক পরীক্ষা। করোনারি হৃদরোগ যে হয়েছে, এটা এখান থেকে বোঝা যায়, ইসিজি থেকে। ইসকেমিয়া আছে কিনা, ইসকেমিয়া আছে কিনা। তাহলে করোনারি হৃদরোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, যে ওই লোকটাকে হার্ট অ্যাটাক করছে কিনা, এটা পরীক্ষা করার জন্য কি করা হয়? ট্রপোনিন 1, ট্রপোনিন 1 পরীক্ষা করা হয়, ট্রপোনিন 1, এই পরীক্ষাটা করা হয়। হ্যাঁ, হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এমনতে ব্লাড নেওয়া হয়, এখান থেকে ব্লাড নিয়ে পরে এই পরীক্ষাটা করা হয়। হ্যাঁ, তারপরে কি? এমআরআই কেন করা হয় বলো তো? এমআরআই, এমআরআইটা, এমআরআই কিন্তু শুধু মাথার করা হয় না, সারা দেহের করা হয়। এমআরআই দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখা যায়। হ্যাঁ, যেসব জিনিস তুমি এক্স রে দ্বারা, ইসিজি দ্বারা দেখতে পাবো না, তার চেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, আর্টারি, টেন্ডন, লিগামেন্ট, সব দেখা যায় এমআরআই দিয়া। বুঝতে পারছো? এমআরআই দিয়ে সব দেখা যায়, সূক্ষ্ম সূক্ষ্ম সব জিনিস দেখা যায় বডির। তাহলে এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তোমার নামটা জানো। তাহলে হৃদপেশি গুলো আছে না, মাসেল গুলো আছে না, হৃদপেশি, এগুলো সেখানে দেখা যায়। তাহলে হৃদপিণ্ডের পেশি সম্পর্কে জানা যায়, হৃদপিণ্ডের পেশি সম্পর্কে জানা যায়। বুঝতে পারছো? বিএনপি, রক্তের বিএনপি মানে কি? বাংলাদেশ ন্যাশনাল পার্টি, রক্তের বিএনপি, তাই নাকি? রক্তের বিএনপি কেন করা হয় জানো? বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি, এটার ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ব্রেন নেট্রি ইউরেটিক পেপটাইড, ব্রেন নেট্রি ইউরেটিক পেপটাইড,
হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এটা দ্বারা। হার্ট ফেলিওর সম্পর্কে, হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর সম্পর্কে কি করা যায়? নিশ্চিত হওয়া যায়, সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, বুঝতে পারছো? রক্তের বিএমপি তাহলে ব্রেন নেট্রিউরেটিক পেপটাইড। এবার আসো হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম দ্বারা কি করা হয়? হার্টে কোনো ব্লক আছে কিনা এটা দেখা হয়। হ্যাঁ, হার্টে কোনো ব্লক আছে কিনা, লে ব্লক দেখার জন্য, ব্লক আছে কিনা, হ্যাঁ, তা নিশ্চিত করার জন্য কি করা হয় তোমার? এনজিওগ্রামটা করা হয়। বুঝতে পারছো? তাহলে ব্লক আছে কিনা মনে রাখবা। এটা অবজেক্টিভের জন্য মনে রাখবা যে টিজি, টিজি মানে কি? ট্রাই গ্লিসারাইড। এটার মাত্রা বেড়ে যাওয়া, এটার মাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে কি, বেড়ে যাওয়াই হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রধান কারণ। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ। টিজি মানে ট্রাইগ্লিসারাইড, এটার মাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কি প্রধান কারণ। ঠিক আছে। এবার আসো পেসমেকার, যান্ত্রিক পেসমেকার, যান্ত্রিক পেসমেকার। যান্ত্রিক পেসমেকারটা কি? তো যদি হার্টের সমস্যা হয় তাহলে হার্টের প্রধান পেসমেকার মানে প্রাকৃতিক পেসমেকার কোনটা? সাইনোট্রিয়াল নোড। সাইনোট্রিয়াল নোড যদি কাজ করতে না পারে তাহলে কি অবশ্যই তার বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে, তার নাম হলো যান্ত্রিক পেসমেকার। ঠিক আছে। আবিষ্কার করছেন কে? উইলিয়াম, উইলিয়াম চার্ডেক এবং কি উইসলন গ্রেথব্যাচ। ঠিক আছে, উইসলন গ্রেব্যাচ। ঠিক আছে। মূলত এখানে কি কি থাকে? একটা লিথিয়াম ব্যাটারি থাকে, লিথিয়াম ব্যাটারি থাকবে হলো জেনারেটর, কম্পিউটার দিয়ে কি থাকবে? কম্পিউটারাইজড জেনারেটর থাকবে, কম্পিউটারাইজড জেনারেটর। আর থাকতে পারে সেন্সর, সেন্সর যুক্ত তার। এই সেন্সর গুলোকে বলা হয় কি? সেন্সর গুলোকে বলা হয় ইলেকট্রোড। সেন্সর গুলোকে ইলেকট্রোড বলে, কি বলে? ইলেকট্রোড বলে। সেন্সর গুলোকে বলা হয় ইলেকট্রোড। পেসমেকারে 1 থেকে 3টা তার থাকে,
এগুলো হচ্ছে অপরিবাহী। এক থেকে তিনটা অপরিবাহী কি থাকে? তার থাকে, যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তার থাকে। এই তারগুলোকে বলা হয় লিড। তারগুলোকে কি বলা হয়? লিড বলে। কি বলে? লিড বলে। আচ্ছা, এই যে তোমার যান্ত্রিক পেসমেকার, এটা তিন প্রকার। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ এবং ত্রিপ্রকোষ্ঠ। তিন প্রকার আছে: এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, ত্রিপ্রকোষ্ঠ। তো এক প্রকোষ্ঠ কোথায় ব্যবহার করা হয়? এক প্রকোষ্ঠ ব্যবহার করা হয় হচ্ছে ডান এট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে, যে কোনো জায়গায়। হয় ডান এট্রিয়াম, নাহলে ডান ভেন্ট্রিকলে কি করা হয়, সেখানে বিদ্যুৎ তরঙ্গ পরিবহন করা হয়। দ্বিপ্রকোষ্ঠ ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল দুইটাতেই, অর্থাৎ যাদের হার্টের অবস্থা একটু খারাপ, ডান এট্রিয়ামও খারাপ, ডান ভেন্ট্রিকলও খারাপ, এখানে দেওয়া হবে। আর ত্রিপ্রকোষ্ঠটা কই থাকে? কই কই বিদ্যুৎ পরিবহন করে? ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, মূলত যাদের অবস্থা আরো বেশি খারাপ, সেখানে তোমার ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার দেওয়া হয়। ঠিক আছে? এক প্রকোষ্ঠ কই দেওয়া হয়, দ্বিপ্রকোষ্ঠ কই দেওয়া হয়, আর ত্রিপ্রকোষ্ঠ কই দেওয়া হয়, এটা একটু জানতে হবে। তো এক প্রকোষ্ঠ দেওয়া হয় হচ্ছে শুধু ডান এট্রিয়াম অথবা শুধু ডান ভেন্ট্রিকলে। হ্যাঁ, ডান এট্রিয়াম বা ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকলে। এটা দেওয়া হয় হচ্ছে ডান এট্রিয়াম প্লাস ডান ভেন্ট্রিকলে। ঠিক আছে? আর এটা দেওয়া হয় ডান এট্রিয়াম প্লাস ডান ভেন্ট্রিকল প্লাস বাম ভেন্ট্রিকল। এখানে তারা কি করে? বিদ্যুৎ পরিবহন করে। বুঝতে পারছো? এই ব্যাটারির মেয়াদকালটা কত? ব্যাটারির মেয়াদকাল, মেয়াদটা হচ্ছে 7 থেকে 10 বছর। এই পেসমেকারের যে ব্যাটারি আছে, তার মেয়াদকাল হচ্ছে 7 থেকে 10 বছর। 7 থেকে 10 বছর। মনে থাকবে? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারিটা কি? এটা কিভাবে করা হয় একটু দেখি। ওপেন হার্ট সার্জারি, তাহলে ওপেন হার্ট সার্জারি তিন উপায়ে করা হয়। তিনটা উপায়। ওপেন হার্ট সার্জারিতে তিনটা উপায় করা হয়। ওপেন হার্ট সার্জারি, একটা হলো অন পাম্প। আবিষ্কার করছে কে জানতে হবে। ডক্টর উইলফ্রেড এবং ডক্টর, না না, কি ছিল, ডক্টর উইলফ্রেড এবং জর্জ বাইগলো। অন পাম্প, অফ পাম্প, আর একটা হচ্ছে রোবট সার্জারি, রোবট। তাহলে খেয়াল করো, অন পাম্প মানে কি? অন পাম্প মানে এখানে মেশিনটা কি থাকবে? অন থাকবে। এই মেশিনটার নাম হচ্ছে কার্ডিও পালমোনারি মেশিন। কার্ডিও পালমোনারি মেশিন। এই মেশিনটা কি হবে? অন থাকবে। এই মেশিনটা অন থাকবে। আর হার্ট মানে হৃৎপিণ্ড থাকবে অফ। হৃৎপিণ্ড অফ। হৃৎপিণ্ড অফ আছে, আর মেশিনটা অন আছে। ঠিক আছে? তাহলে মেশিন কি করে? মেশিন দ্বারা তখন কি হয়? রক্ত পাম্প করে। এই রক্ত পাম্প করে হচ্ছে তখন এই মেশিনটা। হৃৎপিণ্ড তো অফ আছে, হৃৎপিণ্ডটা অফ আছে, এই মেশিন দিয়ে রক্তটা পাম্প করা হয়। আর অফ পাম্পে কি করা হয়? হৃৎপিণ্ড অন থাকে, হৃৎপিণ্ড অন, আর মেশিন থাকে অফ। মেশিন অফ। মেশিন মানে হচ্ছে যে কার্ডিওপালমোনারি যে মেশিনটা আছে, এটা অফ থাকে, এটা ব্যবহার করা হয় না এখানে। আর রোবট মানে কি? রোবোটিক যে হাত, যান্ত্রিক হাত, এটা দিয়ে করা হয়। বুঝতে পারছো? রোবোটিক হাত দিয়ে করা হয়। তাহলে অন পাম্প, অফ পাম্প, এটা বুঝলাম।
তাহলে কার্ডিও পালমোনারি যে মেশিনটা, এটা অন পাম্প ব্যবহার করা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, করোনারি বাইপাস সার্জারি। কি সার্জারি বলো তো? বাইপাস সার্জারি। বাইপাস মানে কি? বাইপাস মানে এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় লাগানো, ঠিক আছে। এখন হৃৎপিণ্ডের যে ধমনীটা আছে তার নাম কি? করোনারি ধমনী, করোনারি আর্টারি। এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে এইখানে প্লাক জমে জমে তোমার হচ্ছে এই জায়গাটা কি হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? রুদ্ধ হয়ে গেছে। এখন এই জায়গাটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই, তখন কি করা হয় যে পা থেকে, যেমন রানের মাংস থেকে, অথবা অন্য কোনো জায়গা থেকে, হাত অথবা বুক অথবা তলপেট, বিশেষভাবে পা থেকে নেওয়া হয়। পা থেকে একটা আর্টারি কেটে নিয়ে এসে এখানে লাগাই দেওয়া হয়। বুঝতে পারছো? তাহলে করোনারি বাইপাস সার্জারিতে কি করা হয়? বাইপাস মানে কি? এই রুদ্ধ যেই আর্টারিটা হয়েছে, করোনারি আর্টারি, সেটার পরিবর্তে অন্য জায়গা থেকে একটা আর্টারি কেটে এনে এখানে বসাই দেওয়া হয়, লাগাই দেওয়া হয়। এটা মূলত নেওয়া হয় হাত, পা, তলপেট, বুক এসব জায়গা থেকে। এই জন্য এটাকে বলা হয় কি? CABG, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, ঠিক আছে। সময় লাগে কতটুকু? সময় লাগে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা সময় লাগে এটাতে। হুম। আচ্ছা, এবার আসা হচ্ছে এনজিওপ্লাস্টি। কি? এনজিওপ্লাস্টি। बहुत आगे ये नजर आती হ্যাঁ, आगे स्लाइड पे এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি মানে কি? এনজিওপ্লাস্টি করা হবে, এই যে হার্টের রিং পরায়, নাম শুনছো না যে হার্টের রিং পরাইছে? এটাই হলো মূলত এনজিওপ্লাস্টি। এটা কি করা হয় জানো? এটা কোনো অস্ত্রোপচার করা হয় না এখানে। মূলত যেই লুমেনটা, যেই আর্টারিটা হচ্ছে প্লাক জমে জমে রুদ্ধ হয়ে গেছে, অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না, রক্তটা চলাচল করতে পারতেছে না, এটাকে মূলত তোমার কি করা হয়, একটা জিনিস দিয়ে চাপ প্রয়োগ করে এটা আবার আগের মতো বড় করে দেওয়া হয় ওই জায়গাটা। অথবা প্লাগ গুলোকে কেটে ফেলা হয়। ওই প্লাগ গুলো জমে গেছে না, ওটাকে কেটে ফেলে এটা এমন ভাবে সিস্টেম করে দেয় যাতে হচ্ছে বোঝা যায় যে রক্তটা যাতে স্বাভাবিকভাবে আগের মতো চলতে পারে। এটাই করা হয় মূলত। আর্টারিটা রুদ্ধ হয়ে গেছে, এটাকে উন্মুক্ত করে দিচ্ছে আবারও। তো এটার 4টা পদ্ধতি আছে, 4টা ক্লাসিফিকেশন আছে অ্যানজিওপ্লাস্টির। একটা হলো বেলুন। অর্থাৎ বেলুন ঢুকায় কি করে, বেলুন ঢুকিয়ে ওইটা ফুলাই দেয়, বুঝছো? বেলুন ঢুকিয়ে ফুলাই দেওয়া, ফুলাই দেয়। ফুলে দেওয়ার পরে হচ্ছে ওই যে আর্টারিটা আগের মতো, মানে ফুলে গেছে, মানে আগের মতো হয়ে গেছে, বেলুনটা আবার বের করে নিয়ে আসছে, বুঝছো? তো বেলুন ঢুকে প্রথমে ফুলাই দেয়, হ্যাঁ, মেশিন দিয়ে ফুলাই দিয়ে আর্টারিটাকে আগের মতো বড় করে দেয়, দিয়ে তোমার হচ্ছে বেলুনটা বের করে নিয়ে আসে। এটা করে বেলুন এনজিওপ্লাস্টি। বেলুন এনজিওপ্লাস্টি। 2 নাম্বারটা হচ্ছে লেজার। লেজার এনজিওপ্লাস্টি। লেজার মানে কি? লেজার মারবে, লেজার রশ্মি মেরে প্লাগ গুলোকে কেটে কেটে ফেলে দিবে, বুঝছো? লেজার মেরে ওই প্লাগ গুলোকে সরাই ফেলবে, তাহলে আগের মতো একটু একটু করে কি স্বাভাবিক হয়ে যাবে জিনিসটা। এটা হলো লেজার এনজিওপ্লাস্টি। অ্যাথেরেক্টমি। অ্যাথো অ্যাথেরেক্টমি মানে কি? টোক একটমি, একটমি, একটমি মানে হচ্ছে কেটে ফেলা। একটমি মানে কি? কেটে ফেলা। তাহলে এইটা হলো তোমার কি করা হয়, একটা ব্লেড ঢুকায়, ব্লেড ঢুকিয়ে ওই অ্যাথেরোস্ক্লেরোসিসটা আছে না, অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্লাগ গুলো আছে এগুলোকে কেটে কেটে ফেলে দেয়, কেটে কেটে ফেলে দেয়। এটাকে বলে অ্যাথেরেক্টমি। আর লাস্টেরটা হচ্ছে করোনারি স্ট্যান্টিং। করোনারি স্ট্যান্টিং।
এটা হলো সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি প্রচলিত বর্তমানে। ঠিক আছে, এইটাতে কি করা হয়, এটাই মূলত রিং। একটা রিং দেওয়া হয় ভেতরে, সাথে একটা বেলুন দিয়ে দেয়, বুঝছো? তো ওই বেলুনটা একটু ফুলায় দেয়, ফুলায় দেওয়ার পরে রিংটাও কি হয়ে যায়, রিংটা প্রসারিত হয়ে যায়, আর প্লাগ গুলো আস্তে আস্তে সরে যায় ওইখান থেকে। অর্থাৎ ধমনীটা একটু বড় করে দিল, বড় করে দিয়ে বেলুনটা বের করে আনলো, আর ওই রিংটা এখানে থাকলো। এটাই হলো তোমার করোনারি স্ট্যান্টিং, মানে রিংটাকে রেখে বেলুনটাকে বের করে আনবে। বুঝতে পারছো? তো বেলুনটা ফুলায় কিন্তু তোমার এই আর্টারির যে ধমনির যে প্লাগ গুলো আছে এগুলোকে সরাই ফেলছে এখান থেকে। তো এটাই হলো তোমার করোনারি স্ট্যান্টিং। এটা সম্পন্ন করতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা লাগতে পারে, কয়েক ঘন্টা লাগতে পারে। আলটিমেটলি আমাদের অধ্যায় কিন্তু শেষ। হ্যাঁ, রিডিং পড়বা সুন্দর মতো, এই রোগগুলো সম্পর্কে কি কি প্রতিকার আছে, কিভাবে কি করা হয়। আমি আমি কিন্তু বেসিক কথাবার্তা বলে দিচ্ছি এখানে, সবই বলে দিচ্ছি অবশ্য, কিছু বাদ নাই। কিছু বাদ নাই, সবই বলে দিছি। তো তাও একটু রিডিং পড়বা, হ্যাঁ, রিডিং পড়ে একটু দেখবা আর কি এক্সট্রা কি পড়া লাগে। তাহলে এই অধ্যায় কিন্তু শেষ এখন, বুঝছো? সমস্যা হলো যে ওই সুপ্রিয়াদের আবার কলেজে প্রথম পত্র পড়ায়, শুধু ফার্স্ট ইয়ার শুধু প্রথম পত্রে পড়ায়। এখন বলতেছে ভাই প্রথম পত্র কয়েকটা অধ্যায় পড়ান, সেকেন্ড পেপার তো পড়াইছে না, আমাদের তো ফার্স্ট পেপার আছে। এখন মনে করো ওদেরটা ধরতে হবে মনে হইতেছে। তোমার কি অনুজীব কি আছে, অনুজীব কি আছে এই পরীক্ষায়? না যাবে। অনুজীব নাই তোমার তো ফার্স্ট পেপারের মনে হয়। মায়োসিস মিয়োসিসটা আছে, মানে কোষ বিভাজনটা আছে, তাই না? হ্যাঁ, জি। আচ্ছা, এখন আপাতত তারা বলতেছে যে কোন জীবটা পড়াইতে। এখন অনুজীবটা শুরু করলে হয়তো তোমার এটা তোমার সেকেন্ড টার্মেও থাকবে। আর আমি তোমাদের ক্লাস করবো না তাহলে, আমি তাহলে আপনি রেকর্ডেড দিয়ে আমি ওটা ক্লাস করে নেবেন। ওই ইয়ে আছে হ্যাঁ, রেকর্ডেড। কোষ বিভাজন রেকর্ডেড করবা। হ্যাঁ, ওটা অঙ্গ চালনা আছে, তরল অঙ্গ চালনা। হ্যাঁ হ্যাঁ, চলনাঙ্ক চালনা আছে, হ্যাঁ হ্যাঁ। ওইটাও দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি চলনটা করে ফেলো, সাথে সাথে হচ্ছে আর এই কোষ ইমিউনিটি। কোষ বিভাজনটাও আছে, কোষ বিভাজনও আছে। আগে কোষ বিভাজনটা করো, বুঝছো? কোষ বিভাজনটাকে শেষ করো, নাকি কোষ বিভাজন পারো? ওই বছর 9-10 বেসিক আছে কিছু, আর হচ্ছে একটা ওয়ান শট দেখছিলাম কিছুদিন আগে। আচ্ছা, তুমি একটা কাজ করো তাহলে, তাহলে আমি তোমার অঙ্ক চালনা দিব ক্লাসটা, এটা দেখে আর নিও। ইমিউনিটি। আর ইমিউনিটিও আছে, সমস্যা নাই, কিন্তু ইমিউনিটিটা ডিটেলস নাই, বুঝছো? ডিটেলস নাই ও, বলতে আমি তোমারে ডিটেলস একটা ভিডিও বানাই দিব, বুঝছো? অথবা তোমার একদিন ক্লাসে আই না ডিটেলস পড়াই দিব একটা ক্লাসে। এই অধ্যায়ের সাথে, বুঝছো, রক্ত সংবহন তন্ত্রের 50% মিল আছে প্রতিরক্ষার সাথে। প্রতিরক্ষার প্রথমটুকু পড়বা, দেখবা প্রথম টপিকটুকু, পড়েছি প্রথম কয়েক। লিম্ফোসাইট, নিউট্রোফিল, হ্যাঁ, হ্যাঁ। লিম্ফোসাইট নিউট্রোফিল এইসব জিনিসই বেশি আমি এখানে। প্রথম স্তর পর্যন্ত পড়েছি। হুম, প্রতিরক্ষা, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো এইখানে বেসিকটুকু আমি তোমার একটা ক্লাসে আগে আপাতত চলনটা করো, শেষ করো, চলনটা শেষ করার পরে আর নক দিবা যে ভাইয়া শেষ হয়েছে। পরে আমি তোমার একটা ক্লাসে বেসিকটা পড়াই দিব প্রতিরক্ষার, বুঝছো?